স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবাইকে বাংলা নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা আজকে কথা বলবো সোশ্যাল সিকিউরিটি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়, এই ক্ষেত্রে আপনার আইনি অধিকারগুলো কি কি, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনার জন্য রয়েছেন অ্যাটর্নি রুমা জান্নাতুল। রুমা জান্নাতুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং টিভিএন 24 কে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জি দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে একটি নতুন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে, যার ফলে শত শত অভিবাসীর আর্থিক জীবন কিন্তু ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের নতুন পরিকল্পনা অনুযায়ী সাময়িক বৈধতা নিয়ে আমেরিকায় আসা অভিবাসীদের সোশ্যাল সিকিউরিটি বাতিল করা হচ্ছে, যা ব্যবহার করে তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চাকরি করা এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন। প্রশাসন এই কার্যক্রমে ব্যবহার করছে সোশ্যাল সিকিউরিটির ডেথ মাস্টার ফাইল। সাধারণত এই ফাইলে শুধুমাত্র মৃত ব্যক্তিদের নাম রাখা হয়, যাতে তাদের নামে আর কোনো সরকারি সেবা কিংবা সুবিধা দেয়া না হয়। এবার এই তালিকায় যুক্ত করা হচ্ছে জীবিত অভিবাসীদেরও নাম, যাদের বৈধতা সাম্প্রতিক সময়ে বাতিল হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে ৬,৩০০ অভিবাসীর নাম যুক্ত করা হয়েছে এই মৃত তালিকায়। তাদের অনেকেই কিউবা, হাইতি, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়া থেকেও এসেছেন। প্রশাসনের ভাষায় এদের মধ্যে অনেকেই অপরাধী কিংবা সন্ত্রাসী সন্দেহভাজন, যদিও তালিকায় ১৩ বছর বয়সী শিশু এবং আরও ৭ জন অপ্রাপ্তবয়স্ক আছে, জানিয়ে প্রশাসনের ভেতরও উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন কমিউনিটিতেও এটি নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়টি সম্পর্কে আজকে জানবো। দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান অথবা যে কোনো আইনি পরামর্শ যদি আপনারা নিতে চান, আমাদের বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নম্বর রয়েছে, আপনিও চাইলে টেলিফোন করতে পারেন। টিবিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে আপনি সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিবিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এছাড়া যে কোনো আইনি পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে আজকে যুক্ত রয়েছেন অ্যাটর্নি রুমা জান্নাতুল। আমরা আলোচনা শুরু করব। রুমা জান্নাতুল, এই যে সোশ্যাল সিকিউরিটি বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আমরা বিস্তারিত আর একটু পরে শুনবো, কিন্তু তার আগে শুরুতে একটু জানতে চাই যে সোশ্যাল সিকিউরিটি বন্ধ হলে আসলে কি কি ধরনের অসুবিধা হতে পারে একজন নাগরিকের? ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। আমরা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন থেকে ক্ষমতায় এসছেন তখন থেকে আমরা দেখছি যারা আনডকুমেন্টেড, যারা এলিয়েন রয়েছে, তাদেরকে ডিপোর্ট করার জন্য কিংবা সেলফ ডিপোর্টেশনের জন্য বিভিন্ন রকমের স্টেপ নিচ্ছে। তার মধ্যে আমরা একটা নতুন একটা স্টেপ এখন দেখতে পেলাম, সেটা হচ্ছে কি সোশ্যাল সিকিউরিটিকে ডেট হিসাবে কিংবা টার্মিনেট করে দেওয়ার একটা প্রচেষ্টা স্টার্ট হয়ে গেছে। আর আপনার যে প্রশ্নটা হচ্ছে কি, বা সোশ্যাল সিকিউরিটি যদি টার্মিনেট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতে পারে একটা পার্সন। আমরা জানি ইউএসএ তে যখন কোনো পার্সন যখন তার লিগাল স্ট্যাটাস কিংবা টেম্পোরারি কোনো স্ট্যাটাস নিয়ে থাকেন, কোনো একটা জব করতে চান, কিংবা সাধারণত যদি কোনো রকমের ফিনান্সিয়াল কোনো বেনিফিট কিংবা সোশ্যাল কোনো বেনিফিট কিংবা কোনো রকমের লোন কোনো কিছু যদি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত একটা নাম্বার রিকোয়ার করা হয়ে থাকে। এই নাম্বারের মাধ্যমে সেন্ট্রালাইজড ওয়েতে ওই পার্সনটাকে ভেরিফাই করা হয়ে থাকে এবং কোনো রকমের বেনিফিট কিংবা কোনো রকম সুযোগ সুবিধার জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে, তাহলে এই নাম্বারের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিংবা প্রসেসটা অ্যাপ্রুভ করা হয়ে থাকে। এখন যদি সেই নাম্বারটা যদি টার্মিনেট করে দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পার্সনটার প্রথম যে স্টেপটা, প্রথম যে তার যে বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কি তার আইডেন্টিটিটা। ওই পার্সনের এজ আ আইডেন্টিটি হিসাবে যখন সে কোনো একটা জবে রয়েছেন, তাকে যদি টার্মিনেট ঘোষণা করা হয়ে থাকে, তার যে সোশ্যাল সিকিউরিটি, তাকে যদি তার ডেজিগনেশনটা যদি থাকে যে এই পার্সনটা এখন ডেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পার্সনের জবের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটা উনি হারাচ্ছেন। তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকেন, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি দেখা যাচ্ছে ওই পার্সনটাকে ডেড ঘোষণা করা হয়েছে, তাহলে সাথে সাথে কিন্তু তার এই ব্যাংকের অ্যাকাউন্টটা
ক্লোজড হয়ে যাচ্ছেন, কিংবা তার যদি কোনো রকমের কোনো ক্রেডিট কার্ড থেকে থাকেন কিংবা কোনো ডেবিট কার্ড থেকে থাকেন, তার কার্ডও কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে। তার যদি কোনো মর্টগেজ থেকে থাকেন, কোনো রকমের লোন থেকে থাকেন, ইনফ্যাক্ট স্টুডেন্ট লোনও যদি থেকে থাকেন, সেই লোনটাও কিন্তু সাথে সাথে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাচ্ছেন, কিংবা এটাকে ক্লোজড হিসাবে কাউন্ট করা হবে। আর এছাড়াও কিন্তু ওই পার্সনটা যদি কোনো ফিউচারে যদি কোনো কিছু করার জন্য কিংবা ফিউচারে যদি কোনো একটা ফ্যাসিলিটি যদি আশা করে থাকেন, যেমন সোশ্যাল সিকিউরিটি থেকে যদি কোনো রকমের বেনিফিট আশা করে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সে বেনিফিটটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিকজ ওই পার্সনটা এখন আর নেই হিসাবেই কিন্তু কনসিডার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু ওই পার্সনটা এফেক্টেড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে একটা পার্সনের ডিজিটাল একটা ডেথ। ওই পার্সনটা রয়েছে কিন্তু ডিজিটালি কিন্তু ওই পার্সনটাকে অ্যাজ পার্সন হিসাবে যে পার্সনটা ডেথ হলে তার যে কনসিকুয়েন্স গুলো হয়ে থাকে, সব রকমের কনসিকুয়েন্স কিন্তু তাকে ফেস করতে হবে। জি, আমরা এ বিষয়ে আরো আলোচনা করব, তবে একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাপা, এই যে সোশ্যালের ব্যাপারটা শুনতেছি, সোশ্যাল কি টোটালে সিটিজেনদের সোশ্যালও কি বাতিল করবে, মানে সব মানুষের? আর নাম্বার 2 হচ্ছে আমার মানে সোশ্যাল আসলে আমি হারাই ফেলাইছি, এখন কি আমার কি করতে হবে? গ্রিন কার্ড সোশ্যাল এগুলো হারাই ফেলাইছি আমি। জি, রুমা জান্নাতুল কি পরামর্শ দিবেন? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, এটা কি সিটিজেনদের জন্য এফেক্ট হবে কিনা? আমরা যে বিষয়টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিক্লেয়ার করা হয়েছে, তারা ইনিশিয়ালি টার্গেট করতেছে যারা হচ্ছে কি কনভিক্টেড ক্রিমিনাল এবং যাদেরকে যারা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, যাদেরকে বলা হয় তাকে হচ্ছে কি টেরোরিস্ট। যদি কেউ যদি সাসপেক্টেড কোনো টেরোরিস্ট থেকে থাকে, তাদেরকে আপাতত কাউন্ট করা হচ্ছে, এবং যাদের কোনো রকমের যদি কনভিক্টেড যদি কোনো ক্রাইমে যদি তারা কোনো পার্সন হয়ে থাকে, তাহলে তাদেরকে আপাতত এই সোশ্যাল সিকিউরিটিটার জন্য এফেক্ট হবে টার্মিনেশনের ক্ষেত্রে। তবে এছাড়াও কিন্তু নেক্সট স্টেপ হিসাবে ইউএসএস এর পক্ষ থেকে অ্যারাউন্ড 92,000 পিপলের একটা ডাটাবেস শেয়ার করা হয়েছে সোশ্যাল সিকিউরিটি অফিসকে, যাদের বর্তমানে যাদের ফাইনাল ডিপোর্টেশন, ফাইনাল রিমুভাল অর্ডার রয়েছে, তাদের পরবর্তীতে বলা হচ্ছে এই পার্সনগুলো যারা কনভিক্টেড ক্রিমিনাল, তাদের পরবর্তীতে স্টেপ হবে কিন্তু যারা আনডকুমেন্টেড রয়েছে এবং যাদের ফাইনাল ডিপোর্টেশন অর্ডার রয়েছে তারা। কিন্তু এই ক্ষেত্রে এটা সিটিজেনের ক্ষেত্রে কিংবা যারা গ্রিন কার্ড হোল্ডার, তাদের ক্ষেত্রে স্পেসিফিকলি তাদের কোনো টার্গেট নেই। তাদের টার্গেট হচ্ছে কি যারা আনডকুমেন্টেড প্লাস হচ্ছে কি যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের জন্য। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা হচ্ছে কি, আপনার সোশ্যাল সিকিউরিটি যদি হারিয়ে ফেলেন কিংবা আপনার গ্রিন কার্ড যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনি কি করবেন? সোশ্যাল সিকিউরিটি যদি আপনি হারিয়ে ফেলেন, আপনাকে সোশ্যাল সিকিউরিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে পুনরায় অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। সাধারণত অনলাইনে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সিটিজেনদের জন্য সীমাবদ্ধ থেকে থাকে অনেক সময়, বাট আপনি চেষ্টা করতে পারেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বেসড অন লিগ্যাল স্ট্যাটাস। যদি অনলাইনে সম্ভব না হয়ে থাকে, তাহলে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি ইন পার্সন যেতে পারেন। আর যদি গ্রিন কার্ড আপনি হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে গ্রিন কার্ড রিপ্লেস করার জন্য আপনি ইউএসএস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি একদম ডিফারেন্ট একটা প্রসেস সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লিকেশনের থেকে। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছেন। আমি এবার একটু সোশ্যাল মিডিয়া থেকে কিছু প্রশ্ন নিতে চাই। জনি চৌধুরী আছেন। আচ্ছা, উনি জানতে চাচ্ছেন যে ঢাকাতে ইউএস এম্বাসি খোলা আছে কিনা। ওনার বাবা মায়ের এপ্রিলের 20 তারিখে ইন্টারভিউ ডেট আছে। ইয়েস, ঢাকাতে ঢাকা এমবাসি বর্তমানে সব রকমই ইন্টারভিউর জন্য যে স্কেজুল করা হচ্ছে, সেই স্কেজুল অনুযায়ী তাদের ইন্টারভিউগুলো নেওয়া হচ্ছে। মাঝখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের কিছুটা সাময়িকভাবে কিছু ইন্টারন্যাশনাল কিছু ক্রাইসিসের কারণে ঢাকা এমবাসিতে নিরাপত্তার কারণে কিছুটা টেম্পোরারি অনেক কাজই সাসপেন্ড হয়ে গিয়েছিল, কিন্তু এমন না যে কি এটা পুরোপুরি কোনো রকমের সাসপেনশন করে কিছু, তাদের রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই রেগুলার অ্যাক্টিভিটিগুলো চলমান রয়েছে। জি,
আহমেদ সালমান তিনি বলছেন তিনি অ্যাসাইলাম করার পর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন তার ওয়ার্ক পারমিট আসছে, সোশ্যাল সিকিউরিটি আসে নাই, 3 মাস হয়ে গেছে। এই ক্ষেত্রে তিনি আসলে কি করতে পারেন? অনেক সময় সোশ্যাল সিকিউরিটি, অনেক সময় ওয়ার্ক পারমিট আসলেও সোশ্যাল সিকিউরিটি আসে, অনেক সময় আসে না। নর্মাল নিয়মে হচ্ছে কি সাধারণত যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশনে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল দুইটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে। যখন অ্যাপ্রুভাল আসে ইট মিনস হচ্ছে কি আপনার সোশ্যাল এবং আপনার ওয়ার্ক পারমিট দুইটাই অ্যাপ্রুভ হয়েছে। তবে সেক্ষেত্রে দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল দুইটা কিন্তু চলে আসার কথা, 1 সপ্তাহের ব্যবধানে অনেক সময় ডিফারেন্সে চলে আসে। যদি আপনার সোশ্যাল না এসে থাকে তাহলে চিন্তার কোনো কারণে আপনাকে ওয়াকিং এখন সোশ্যাল সিকিউরিটি অফিসে আসলে অ্যাকসেপ্ট করছে না ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট, অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার কারণে কিংবা অনেক বেশি মানুষের আনাগোনার কারণে। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে একটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে গিয়ে আপনাকে একটা অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা সাধারণত 1 মাস কিংবা যখনই আপনাকে ডেটটা দেওয়া হয়ে থাকে ওই ডেটে আপনাকে আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে যেতে হবে। সাথে যদি আপনার আদার যদি কোনো প্রুফ অফ আইডেন্টিটি পেপারস থাকে সেটাও নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে ওরা পুনরায় আপনার ইনফরমেশনগুলো তাদের ডাটাবেসে রেকর্ড করে আপনার যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসে তারা একটা সোশ্যাল সিকিউরিটি কার্ড আপনার জন্য পাঠিয়ে দেবে। তো আপনাকে এই মুহূর্তে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সোশ্যাল সিকিউরিটি অফিসের সাথে। জি, সিফাত সালমান তিনি বলছেন বাংলাদেশি অ্যাসাইলাম সিকার যাদের ওয়ার্ক পারমিট প্লাস এসএসএন আছে এবং ফাইনাল কোর্ট ডেট দেয়া আছে, তাদের ক্ষেত্রে কি এসএসএন বাদ হবার কোনো আশঙ্কা তিনি করছেন আসলে? এটা যেটা আমরা বলছিলাম, এটা যে সোশ্যাল সিকিউরিটি বাদ হওয়ার বিষয়টাকে সাধারণত তারা টার্গেট করছে যাদের কোনো রকমের ক্রাইমে তারা কনভিক্টেড হয়েছে, স্পেশালি মার্ডার কিংবা আদার সিরিয়াস ক্রাইম, এবং এছাড়া হচ্ছে কি যাদেরকে বলা হচ্ছে কি থাকে সাসপেক্টেড, তারা হচ্ছে কি সন্দেহভাজন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য তারা থ্রেট, এরকম পার্সনদেরকে তারা ইনিশিয়ালি টার্গেট করেছেন। বাট এছাড়াও কিন্তু যারা আনডকুমেন্টেড রয়েছে সেই আনডকুমেন্টেডও কিন্তু এই বিষয়ে পড়তে পারে, তবে এটা পরবর্তী স্টেপ হিসাবে, কিন্তু এই মুহূর্তে এরকমের কোনো ডিক্লারেশন আসেনি। তবে সাধারণত যাদের কেসটা, যাদের কোনো রকমের কোনো রিলিফ পেন্ডিং থাকে এবং যাদের কোনো রকমের ক্রাইমের সাথে তারা জড়িত না, তাহলে সেক্ষেত্রে কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই কেসটা ফাইনালাইজ হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে কোনো রকমের কোনো প্রবলেম করার কথা না। জি, আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে টেলিফোনে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমার কোয়েশনটা হলো, আমার কেস হলো আন্ডার 21 স্পেশাল জুবিনাইল। এখন আমার আন্ডার I-360 ফ্যামিলি কোড প্রায় 1 ইয়ার এগো উইন হয়ে গেছি। আমি স্টিল গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। I-485 এর জন্য ওয়েট করতেছি, এটা আর কতদিন লাগতে পারে? আচ্ছা, ধন্যবাদ। যাদের আন্ডার 21 হিসাবে কিংবা যারা স্পেশাল জুবেনাইল হিসাবে সাধারণত অ্যাপ্লিকেশন করে থাকে তাদেরকে প্রথমে গার্ডিয়ানশিপটা অ্যাপ্রুভ করাতে হয় ফ্যামিলি কোর্ট থেকে। যখন গার্ডিয়ানশিপটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন তারা I-360 যিনি এই ফর্মটার কথা বলেছে সেই ফর্মটা অ্যাপ্লাই করতে হয়। ফর্মটা যেদিন অ্যাপ্লাই করেছে সেদিনকে ধরা হয়ে থাকে পিডিডি, অর্থাৎ ভিসা বুলেটিন অনুযায়ী কখন অ্যাপ্লিকেশনটার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হবে সেটা কারেন্ট দিনটা। তো যেদিন উনি অ্যাপ্লিকেশন করেছেন সেদিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যদি কেসটা অ্যাপ্রুভ হয়ে থাকে আন্ডার I-360টা, সে অ্যাপ্রুভাল লেটারটি নিয়ে তাকে ওয়েট করতে হবে। তার যে ডেটটা রয়েছে সেই ডেটটা ভিসা বুলেটিন অনুযায়ী কারেন্ট হতে হবে আদার ওয়ার্কার হিসেবে। যখন কারেন্ট হবে তখনই শুধুমাত্র উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনটা এটা কারেন্ট না, তার পিডি ডেটটাকে তাকে চেক করতে হবে ভিসা বুলেটিন অনুযায়ী, তারপরে উনি তার অ্যাপ্লিকেশনটা করতে পারবে গ্রিন কার্ডের জন্য। যতদিন পর্যন্ত এটা কারেন্ট হচ্ছে না তাকে ওয়েট করতে হবে। তবে সেক্ষেত্রে কিন্তু উনি বেসড অন অ্যাপ্রুভড I-360 উনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কন্টিনিউ করতে পারবে। জি, আমি আরো একটি টেলিফোন নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, ওই গ্রিন কার্ডের নাম একটু একটা লেটার বেশি আছে, পুরা নামের সাথে আরেকটা লেটার বেশি আছে, এটা এখন কি করা যায়? এটা আমার প্রশ্ন। জি,
গ্রিন কার্ডটা উনি কি লাইন আছেন? আমি কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি। দর্শক লাইনে আছেন। আমার গ্রিন কার্ড যে এইভাবে নাম পাঠানোর কথা, সেই নামের সাথে একটা লেটার বেশি আসছে। এখন কি করা যায়? এখন কি ফ্লাই করাটা ঠিক হবে না কি করা যায়? এই জন্য আর কি আমি ফোন করছি। আচ্ছা, আপনার গ্রিন কার্ডের কিসের উপরে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা ছিল? কোন কি রকম ভিসার উপরে? এটা কি ইমিগ্রেন্ট ভিসার উপরে নাকি এটা কোন সালাম কিংবা এরকম কোন কিছুর উপরে? না, ইমিগ্রেন্ট ভিসার উপরে। আচ্ছা, ফ্যামিলি স্পন্সরশিপের উপরে। জি। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনে নামের বানান ভুল আসতে পারে, অথবা তার ডেট অফ বার্থ অনেক সময় ভুল আসতে পারে। তবে এটা চিন্তার কোনো কারণে আপনাকে পুনরায় আবার গ্রিন কার্ডে এটা রিপ্লেস করার জন্য আপনাকে আবার আবেদন করতে হবে গ্রিন কার্ডটা কারেকশন করার জন্য। সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার পাসপোর্টের কপি, এই সব ইনফরমেশনগুলো দিয়ে আপনার ছবি, এগুলো দিয়ে আপনাকে পুনরায় আবার অ্যাপ্লাই করতে হবে। সাধারণত অ্যাপ্লাই করলে ওরা as soon as possible আপনার জন্য নতুন একটা কার্ড পাঠিয়ে দেবে, আপনার অ্যাকুরেট নাম, ডেট অফ বার্থ সবকিছু। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেলিম আহমেদ বলছেন, আমার I-130-তে আবেদন আছে, B1 B2-তে ইন্টারভিউতে জয়েন করলে কোনো সমস্যা হবে কিনা? প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন? জি, উনি বলছে ওনার I-130-তে আবেদন করা আছে। এখন এই ক্ষেত্রে উনি কি B1 কিংবা B2 ভিসাতে ইন্টারভিউ জয়েন করতে পারবেন কিনা, কোনো সমস্যা হবে কিনা? এটাতে আসলে বিষয়টা একটু ডিটেলসে I-130 অ্যাপ্লিকেশনটা কিন্তু সব রকমের ফ্যামিলি পিটিশনের জন্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা। কেউ যদি তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে চায় I-130, কেউ যদি তার ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে চায় I-130, কেউ যদি তার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতে চায় I-130, কেউ যদি তার সিবলিংসের জন্য অ্যাপ্লাই করতে চায় সেম অ্যাপ্লিকেশন I-130 ফ্যামিলি পিটিশন। সেক্ষেত্রে দেখতে হবে অ্যাপ্লিকেশনটা ওনার জন্য ঠিক করেছেন। অ্যাপ্লিকেশনটি যদি করে থাকেন ওনার স্পাউস, তাহলে সেই ক্ষেত্রে ওনার B1 B2 ইন্টারভিউ কনসিকুয়েন্সটা একরকম হতে পারে। যদি এটা করা হয়ে থাকে ওনার সিবলিংস, ওনার ভাই বোন কিংবা ওনার বাবা কিংবা ওনার মা, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনসিকুয়েন্সটা অন্যরকম হতে পারে। সাধারণত যদি স্পাউস করে থাকে, বিশেষ করে ইউএস সিটিজেন স্পাউস, সেক্ষেত্রে কিন্তু সেটা ভিসা বুলেটিন অনুযায়ী কিন্তু এটা কারেন্ট থাকে অলওয়েজ। যার কারণে যদি আপনি B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং ইন্টারভিউ ফেস করে থাকে, অনেক সময় তারা চেক করে দেখবে আপনার I-130 অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিংবা কে অ্যাপ্লিকেশন করেছে। কারণ I-130 অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য হচ্ছে কি আপনি ইমিগ্রেন্ট ইউএসএতে এন্ট্রি করা, আর B1 B2 ভিসার উদ্দেশ্য হচ্ছে কি আপনি ইউএসএতে টেম্পোরারিলি ভিজিট করার জন্য আসা। এই যে টেম্পোরারি ভিজিট করা, এটার ইন্টেনশন হচ্ছে কি আপনি ইউএসএতে থেকে যাবেন না, কিন্তু I-130 ইন্টেনশন হচ্ছে কি আপনি ইউএসএতে থেকে যাবেন। যদি তারা দেখে আপনি স্পাউস ইউএসএতে, সে আপনার জন্য I-130 অ্যাপ্লিকেশন করেছে, আপনি B2 ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা অফিসারের ডিসক্রিশনারিতে হয়তো তারা অনেক সময় রিজেক্ট করতে পারে বেসড অন ইউর ইন্টেনশন। তারা মনে করতে পারে আপনি যদি ইউএসএতে এন্ট্রি করে থাকেন, আপনার টানটা, আপনার যে টাইটা ইউএসএর দিকে বেশি, আপনার স্পাউস ইউএসএ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা রিজেক্ট করতে পারে। কিংবা আপনি যদি অ্যাপ্লিকেশনটা যদি আপনার ভাই বোন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা দেখতে পাচ্ছে অ্যাপ্লিকেশনটা কখন করছে, হয়তো দেখা যাচ্ছে রিসেন্টলি করছে, কিন্তু ভিসাগুলো একটু অনুযায়ী দেখা যাচ্ছে 13 থেকে 15 বছর শুরু করতে হচ্ছে। তখন সেক্ষেত্রে তারা চিন্তা করে দেখে এতদিন পর্যন্ত তো সে গিয়ে এখানে বসে থাকবে না, থেকে যাবে না, ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তাহলে বেস্ট অন ইন্টেনশন তারা এটা অ্যাপ্রুভ করতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে কে অ্যাপ্লিকেশনটা করেছে, কতদিন লাগতে পারে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা হয় নাই, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে থাকে। তবে সাধারণত ইয়েস, আপনি B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কোনো বাধা নেই যে আপনি কতবার অ্যাপ্লাই করতে পারবেন। যদি ইভেন একবার যদি রিজেক্ট হয়ে থাকে আপনি পুনরায় আবার অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এনকারেজ করে থাকি কেউ যদি B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায়, দে ক্যান অ্যাপ্লাই, বাট আপনাকে মেক শিওর করতে হবে আপনার কোনো ইনফরমেশন যেন ইনকনসিস্টেন্ট না হয়ে থাকে আপনার I-130-র সাথে। কারণ ইউএসএ ইমিগ্রেশন হচ্ছে কি সেন্ট্রালাইজ একটা সিস্টেম। যদি আপনার I-130-তে একরকম ইনফরমেশন দিয়ে থাকেন কিংবা আপনার B1 B2 ভিসার অ্যাপ্লিকেশন অন্যরকম ইনফরমেশন দিয়ে থাকেন DS-160-তে, তাহলে কিন্তু এটা ওদের রেকর্ডে থেকে যাবে। এই ইনকনসিস্টেন্সির কারণে ফিউচারে কিন্তু আপনার জন্য অনেক সিরিয়াস কনসিকুয়েন্স বয়ে আনতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখুন। থ্যাংক ইউ। আচ্ছা, উনি একটা কারেকশন বলতে উনি একটা তথ্য যুক্ত করেছেন, হোসাইন আহমেদ কাউসার। উনি বলছেন যে আন্ডার I-360 আন্ডার 21 উইন 21 এর উপরে হয়ে গেলে আসলে কি গার্ডিয়ানের সাথে থাকতে হবে কিনা, ওনার এইজ এই মুহূর্তে 22। উনি আন্ডার
21 এর সময় উনি IGS-60 অ্যাপ্লিকেশন করেছিল, ওনার যদি আবার 21 হয়ে যায় উনি কি গার্ডিয়ানের সাথে থাকতে হবে কিনা, জি সেটা হচ্ছে কোনো প্রশ্ন। জি। ইনফ্যাক্ট আপনার যদি অ্যাবাউট 21 যদি আপনি হয়ে যান, যদি আপনার অ্যাপ্লিকেশনটা যদি পেন্ডিং থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা কাইন্ড অফ রিকোয়ার করে থাকে আপনি একটা গার্ডিয়ানের আন্ডারে থাকবেন, গার্ডিয়ানের কাছে থাকবেন। তো সেক্ষেত্রে ইয়েস ইউ শুড। জি, আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, আমরা চেষ্টা করব সবার প্রশ্ন নেওয়ার, তবে তার আগে আমি একটু টেলিফোন থেকে আরো কিছু প্রশ্ন নিয়ে আসি। দর্শক কে আছেন ফোনে, নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামাইকুম। শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, দর্শক বলুন। ইয়া জি, আমি আয়েশা বেগম কুইন্স থেকে বলতেছি। আচ্ছা, আমি 2 মাস আগে সিটিজেনশিপ পাইছি। তো আমার সিটিজেনশিপের নিউট্রিলাইজেশন যে একটা পেপার দেয় ওরা পাসপোর্ট বানানোর জন্য, এই পেপারটা আমি আমার ফটোকপি আছে, বাট পেপারটা হারাই ফেলছি। এখন কি আমি ফটোকপি দিয়ে পাসপোর্ট বানাতে পারবো, না যদি না পারি তাহলে এই পেপারটা আমি কিভাবে আবার সংগ্রহ করবো? কারণ এটা মিসপ্লেস হয়ে গেছে, নাইলে হারায় ফেলছি আর কি, বাট ফটোকপি আছে, কিন্তু আমি পাসপোর্ট বানাই নাই। ওকে, সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশনটা করার পরে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা দেওয়া হয়ে থাকে, সেই ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা সাধারণত অরিজিনাল কপিটা ইউএস পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। তারপরেই কিন্তু আপনার পাসপোর্টটা আসবে, এবং পাসপোর্টটা আসার পরে কিছুদিন পরে ওরা অরিজিনাল সার্টিফিকেটটা আপনাকে ব্যাক করে দেন, ওরা কিন্তু এটা রেখে দেন না। বাট এই মুহূর্তে যদি আপনার মনে হয় থাকে আপনার পাসপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর ইমার্জেন্সি ট্রাভেল, রাইট, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে অরিজিনাল সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন কাগজটা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ফটোকপিটা নিয়ে কিন্তু আপনি ইউএস পাসপোর্ট অফিসে যেতে পারেন। তারা সাধারণত আপনাকে পার্মানেন্ট বা 10 ইয়ার্সের যে পাসপোর্টটা দিয়ে থাকে সেটা দেওয়া হয় না, তারা 2 ইয়ার্সের টেম্পোরারি আপনাকে পাসপোর্ট দিতে পারে। এই 2 ইয়ার্সের টেম্পোরারি পাসপোর্ট থাকাকালীন সময় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইউএসএস এ আপনার ইউএস সিটিজেনশিপ সার্টিফিকেটটা পুনরায় আবার দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে নেসেসারি যে গভর্নমেন্ট ফি রয়েছে সেই ফিটা দিতে হবে, আদার ডকুমেন্টেশনসগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা করার পরে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য থাকবে ইউএসসিএস পুনরায়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সাধারণত ওরা আপনাকে একটা নতুন আবার পুনরায় আরেকটা অরিজিনাল সার্টিফিকেট আপনাকে পাঠিয়ে দেবে। যখনই আপনি এটা রিসিভ করবেন, তখনই এটা রিসিভ করার পরে আপনি সেই কপিটা ইউএস পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেবেন। ওরা যখন দেখবে আপনার ইউএস পাসপোর্ট অফিসে যখন দেখবে আপনার অরিজিনালটা আপনাকে পাঠিয়েছে, তাহলে ওরা 10 ইয়ার্সের পাসপোর্টটা আপনাকে আবার দিবে। যদি আপনি মনে হয়ে থাকে না আমি এইভাবে 2 ইয়ার্স 10 ইয়ার্স এভাবে আমি যাবো না, আমি একেবারে 10 ইয়ার্স যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইউএসএস এ একটা আবার নতুন করে আপনার ইউএসএস ন্যাচারালাইজেশন সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হবে। ওটা আসার পরে আপনি তারপরেই হচ্ছে কি ইউএস পাসপোর্ট অফিসে যাবেন অ্যাপ্লিকেশন করার জন্য। মনে রাখবেন অরিজিনাল ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ছাড়া 10 ইয়ার্সের পাসপোর্ট পাওয়া সম্ভব না। জি, আমরা আরো একটু টেলিফোন নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার আম্মু 2018 সালে গ্রিন কার্ড দিয়ে আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিল। এখন আমার আম্মু সিটিজেন হয়েছে, এখন কি ওনারটা ক্লেম করলে ভালো হবে নাকি অন্য কেউ গ্রিন কার্ড দিয়ে রাখলে প্রসেসটা আগাবে? আমার ভাইয়ের বয়স 18 উপরে, 28 বছর বয়স এবং আনম্যারিড। জি, আপনার ভাইয়ের বয়স কি 18? আমার ভাইয়ের বয়স 28 বছর, এবং আনম্যারিড। আনম্যারিড, ওকে, বুঝতে পেরেছি। আপনার মা যে অ্যাপ্লিকেশনটা করেছে আপনার ভাইয়ের জন্য, সেটা হচ্ছে কি সাধারণত F2B ক্যাটাগরি ভিসা, যেটাতে বর্তমানে এটার ভিসা বুলেটিন অনুযায়ী এটা কারেন্ট হচ্ছে কি জানুয়ারি 1, 2017, অর্থাৎ জানুয়ারি 2017 যারা অ্যাপ্লিকেশন করেছিল, এর আগে অ্যাপ্লিকেশন করেছিল তাদের ভিসাটা এখন কারেন্ট হচ্ছে। এটা হচ্ছে কি অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার। যদি আপনার মা যদি আপনার সিটিজেনশিপটা আপডেট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সাধারণত ওরা অ্যাপ্লিকেশনটা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে F1 ক্যাটাগরিতে চলে যাবে, অর্থাৎ হচ্ছে কি সিটিজেনের ছেলে মেয়ে, যেটার এখন ভিসা বুলেটিন অনুযায়ী যেটা টাইম হচ্ছে কি সেপ্টেম্বর 2017। তো এখানে আসলে জানুয়ারি এবং সেপ্টেম্বর অ্যারাউন্ড 7-8 মান্থস মতো ডিফারেন্স রয়েছে। বাট স্টিল যদি উনি ওনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনে থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা দ্রুত হবে, কিংবা যদি আপনি সিটিজেনশিপটা আপডেট করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিছুটা লেট হবে। বাট স্টিল উনি এটা করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। জি, আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন সাথে?
হ্যালো আপু, জি আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার একটা আসসালাম। কোশ্চেন ছিল লয়ের কাছে। আমার কোশ্চেনটা যে আমি 2 মাস আগে আমি ইসলাম উইন করছি, তো আমি কি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবো না পারবো না? আচ্ছা, এই প্রশ্নটা যদি 1 মাস আগে যদি আমাকে করা হতো তখন আমি বলতাম হ্যাঁ অবশ্যই আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার গ্রিন কার্ড চলে আসবে। বাট 2 উইকস আগে রিসেন্টলি আমরা আরেকটা প্রোক্লামেশন দেখতে পেলাম, আরেকটা প্রেসিডেন্সিয়াল আরেকটা ডিক্লারেশন দেখতে পেলাম। সেটা হচ্ছে কি যাদের ইউএস অ্যাসাইলাম উইন হয়েছে কিংবা রিফিউজি অ্যাপ্লিকেশন উইন হয়েছে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তবে তাদেরকে এনকারেজ করা হচ্ছে আফটার 1 ইয়ার তারা যেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে এবং তাদের গ্রিন কার্ডগুলো অনেক বেশি পর্যালোচনা করে কিন্তু অ্যাপ্রুভ করা হবে। সেক্ষেত্রে তারা দেখবে ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে, ডকুমেন্টসগুলো আবার পর্যবেক্ষণ করবে। যদি তারা কোনো রকম যদি তাদের সন্দেহ থাকে যে কি কোনো রকমের ফ্রডুলেন্ট কিংবা কোনো ফ্রিভোলাস কোনো অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছিল কিংবা কোনো ফ্রডুলেন্ট কোনো ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুনরায় তারা ইন্টারভিউর মাধ্যমে ইনফ্যাক্ট তারা আবার রিমুভাল প্রসিডিং নিয়ে ফেলতে পারেন ওই পার্সনটাকে। তবে সেক্ষেত্রে ইয়েস আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এবং তারা আপাতত একটা পজও রেখেছেন যে কি যারা সালামের উপর বেস করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশনগুলো তারা দ্রুত ডিসাইড করবেন না, তারা এটাকে একটু লাস্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং আপাতত একটা পজ রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তারা এটা নিবেন কিন্তু কোনো প্রসেস কোনো কিছু করবেন না। তবে সেক্ষেত্রে স্টিল অ্যাপ্লাই করতে পারেন কিংবা 1 ইয়ারও ওয়েট করতে পারেন, আবার অ্যাপ্লাই করতে পারেন। তবে অ্যাপ্লাই করার সময় মেক শিওর করতে হবে সব ডকুমেন্ট সব কিছু ইনফরমেশন যেন অ্যাকুরেটলি এবং রিভিউ করার মাধ্যমে প্রপার ওয়েতে সাবমিট করে থাকেন। জি আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আজকের উপস্থাপিকা এবং অতিথি অ্যাটেন্ডি দুজনকে নববর্ষের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন অত্যন্ত বিশেষ ব্যক্তির জন্য। তিনি 3 মাস হয় ইমিগ্রেন্ট ভিসায় এসেছেন এবং 3 মাসের মাথায় গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি এবং আইডি নিয়ে উনি খুব জরুরি কাজে পারিবারিক কারণে 4 মাসের জন্য দেশে গেছেন। এখন ওনার ভয় হচ্ছে যে এতে কি ফিরে আসতে কোনো সমস্যা হবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো উনি কারো পরামর্শে গিট দেখিয়ে উনি ট্যাক্স করেছেন যেহেতু কোনো ইনকাম নাই, এতে কি সিটিজেনশিপে কোনো কাজে আসবে কিনা, দুটোই আমরা প্রশ্ন। ধন্যবাদ। জি আমি সেকেন্ড প্রশ্নটা বুঝতে পারি নাই, একটু বলবেন আবার? দর্শক আপনি কি সেকেন্ড প্রশ্নটা আরেকবার বলবেন? 3 মাস হয়ে এসেছেন, 3 মাসের মাথায় উনি গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি এবং আইডি তিনটে পেয়েছেন। জরুরি কাজে উনি পারিবারিক কাজে আবার 4 মাসের জন্য বাংলাদেশে আছেন বর্তমানে। মাত্র 1 মাস 3 মাস বা 3 মাস থাকতে হবে, ফিরে আসতে তার কোনো অসুবিধা হবে কিনা, এটাই প্রশ্ন। আচ্ছা, উনি যেহেতু এটা ইউএসএতে এন্ট্রি করার পর লিগাল ভিসায় ইমিগ্রেন্ট হিসেবে এন্ট্রি করার পরে গ্রিন কার্ড এবং গ্রিন কার্ড নিয়েই আবার যেহেতু ইউএসএ ত্যাগ করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি ইউএসএর বাইরে 6 মান্থ থাকতে পারবেন এবং সেক্ষেত্রে এন্ট্রির সময় ওনার কোনো সমস্যা হওয়ার কথা না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড বিষয় উনি একটা কোনো রকম একটা বেনিফিটের কথা বলছেন যেটা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারি না। জি আমরা আলোচনা আরো করব এবং নিশ্চয়ই আরো অনেক দর্শকরা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া আছেন, টেলিফোনে আছেন, আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেবার। একটি বিরতির সময় হয়ে গেছে, রুমা জান্নাতুল সঙ্গে থাকবেন। দর্শক আপনারাও সঙ্গে থাকুন, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। রুমা জান্নাতুল অ্যাটর্নি আমাদের সঙ্গে আছেন। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, আমি দর্শকদের টেলিফোন কিংবা সোশ্যাল মিডিয়া যারা কানেক্টেড আছেন আমি তাদের প্রশ্নে যাব। তবে আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় যে সোশ্যাল সিকিউরিটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। অনেক প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আসলে অপরাধী তারাই টার্গেটেড, কিন্তু কিছু নিরপরাধ কিংবা অপ্রাপ্তবয়স্ক আসলে এই তালিকায় ঢুকে গেছে। রুমা জান্নাতুল, অনেক প্রশ্ন তো আছে, আমি যদি সবার প্রশ্নের আসলে একটা সামারি করি, সবারই আসলে একটাই জানতে চাওয়া যে কোনো রকম কোনো শঙ্কা আছে কিনা আমাদের কমিউনিটির, আর পাশাপাশি যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়া কি?
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে যে আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে 6,300 সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট করা দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 22 পিপল কিন্তু অলরেডি স্টুডেন্ট লোনের নিচ্ছেন। আবার দেখা যাচ্ছে হচ্ছে কি তাদের মধ্যে 41 পিপল হচ্ছে কি অলরেডি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নিয়ে থাকছেন। আবার দেখা যাচ্ছে মোর দেন অ্যারাউন্ড 1,000 পিপল কিন্তু এই 6,300 এর মধ্যে কিন্তু তারা অলরেডি মেডিকেটের সুবিধা নিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই রয়েছে যারা বিভিন্ন রকম বেনিফিট নিচ্ছেন, কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনের সাথে জড়িত রয়েছেন, তাদেরও কিন্তু সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছে যদি তাদের হঠাৎ করে যদি সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ফিউচার আদার যে বিষয়গুলো জড়িত সোশ্যাল সিকিউরিটির সাথে, সেই বিষয়গুলো কিভাবে এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে নর্মালি যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, যারা সোশ্যাল, যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা সিটিজেন, কিংবা যারা কোনো রকমের কোনো বেনিফিট কিংবা কোনো রিলিফের জন্য ইউএসসিএসএ কিংবা কোর্টের মাধ্যমে কিংবা আদার ওয়েতে পেন্ডিং রয়েছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। এটা বিশেষ করে সবচেয়ে বেশি আতঙ্কিত হওয়ার মধ্যে রয়েছে যাদের অলরেডি কিন্তু ডিপোর্টেশন অর্ডার রয়েছে, ফাইনাল ডিপোর্টেশন অর্ডার। এছাড়াও হচ্ছে কি যাদের বিভিন্ন রকমের তার স্ট্যাটাস রয়েছে বাট স্টিল তারা কোনো রকমের ক্রাইমের সাথে জড়িত, তারা এটাতে ভয়ের মধ্যে পড়তে পারেন। এবং এছাড়াও হচ্ছে কি যারা ফ্যামিলি মেম্বার্স, এই যে পার্সনগুলো যারা এটাতে যাদেরকে এখানে ক্যাটাগরাইজ করা হচ্ছে, তাদের কিন্তু ফ্যামিলি মেম্বারও কিন্তু এটার সাথে জড়িত থাকতে পারেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে, তারাও কিন্তু এটাতে ইম্প্যাক্ট করতে পারেন। আর এই বিষয়টা তারা বিশেষ করে ডিসকারেজ করতেছে ওই পার্সনগুলোকে যারা ইউএসএ রয়েছেন ফর ফিনান্সিয়াল বেনিফিট, ফর ওয়ার্ক, এরকম কোনো কারণে। তবে সেক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে তাদের ব্যাংক, তাদের লোন, তাদের ট্যাক্স রিটার্ন, কিংবা তাদের যদি কোনো রকমের আদার যদি কোনো প্রপার্টি থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু তাদের ক্ষেত্রে এই যে প্রসেসটার মাধ্যমে যদি তারা এখানে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও এটার মাধ্যমে এফেক্টেড হবেন। সেক্ষেত্রে তাদের দেখতে হবে তাদের স্ট্যাটাসটা, তাদের অবশ্যই যাদের স্ট্যাটাসটা তাদের জানা হয়েছে, এবং এই ক্যাটাগরিতে যদি কেউ যদি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডভাইস করবো কোনো লয়ারের মাধ্যমে, কিংবা তাদের যদি কেউ থেকে থাকেন, কোনো লিগ্যাল কোনো অ্যাডভাইস কেউ থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাডভাইসের মাধ্যমে পরবর্তী স্টেপটা ওনারা নিতে পারেন, যেন সোশ্যাল সিকিউরিটি টার্মিনেশন থেকে তাদের স্ট্যাটাসটা সেভ করা যায়। জি, আমরা টেলিফোন নিয়ে আসি। দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি দর্শক বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি আমেরিকান সিটিজেন। 2001-এ আমি আপনার ডিইউআইতে কনভিক্টেড হয়েছিলাম, 5 days জেল হয়েছিল। 2004-এ আমি সিটিজেন হয়েছি। সিটিজেন হওয়ার পর থেকে আমার মানে কোনো কনভিকশন নেই। আমার কি উচিত কনসার্ন হওয়া এটা? যে কনভিকশনটা হয়েছিল সেটা কি গিলটি প্লির মাধ্যমে কনভিকশনটা এড়িয়ে যাওয়া হয়েছে, নাকি কোনো ডিসপোজাল কোনো কিছুর মাধ্যমে, কিসের মাধ্যমে এটা কমপ্লিট হয়? কনভিকশন হয়েছিল আপনার ড্রাঙ্ক ড্রাইভিং, বেসিক্যালি আপনার মানে বার থেকে বেরিয়েছি, তখন আমাকে পুলিশ হয়েছিল, অ্যালকোহল, বডিতে অ্যালকোহল পেয়েছিল। আচ্ছা, পানিশমেন্টটা কি ছিল আপনার? কনভিকশনটা পানিশমেন্টটা কি ছিল? এটা কি কোনো জরিমানা ছিল নাকি 5 days জেল হয়েছিল। আচ্ছা, ওকে। সো আপনি এখন কি জানতে চাচ্ছেন, এটা আপনার কোনো এফেক্ট করবে কিনা? জি, আপনি এখন কি জানতে চাচ্ছেন? ওই কনভিকশনের মাধ্যমে আপনার স্ট্যাটাসে কোনো এফেক্ট পড়বে এরকম কোনো কিছু, নাকি সোশ্যাল সিকিউরিটিতে কোনো এফেক্ট পড়বে কিনা? না, কোনো ধরনের কোনো কনসার্ন হওয়া উচিত কিনা। আচ্ছা, আপনার কনভিকশনটা হয়েছিল 2001-এ,
এরপরে কিন্তু 2004 কিন্তু আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছিল। যখন সিটিজেনশিপটা দেওয়া হয়েছিল তখন কিন্তু সাধারণত তার ব্যাকগ্রাউন্ড সমস্ত সবকিছু কিন্তু চেক করে পরবর্তীতে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তারপরে আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে। যেটা আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে আপনার কনভিকশনের পরে, এবং এই বিষয়ে আপনাকে আর হয়তো কোনো কনসার্ন হতে হবে না সাধারণত। আর হচ্ছে কি এই ক্ষেত্রে কিন্তু যারা সিটিজেন রয়েছে তাদের কনভিকশনটা, যে ডিওআই কনভিকশন, এই কনভিকশনগুলো কিন্তু মেজর কোনো কনভিকশন হিসেবে কনসিডার করা হয় না। আমরা যে কনভিকশনের কথা বলছি সেই কনভিকশনগুলো হচ্ছে কি ফ্যালোনিয়াস কনভিকশন, সেই কনভিকশনগুলো হচ্ছে কি মার্ডারের কোনো কনভিকশন হলে এই টাইপের মেজর কোনো কনভিকশন যেটাতে মোর দেন 1 ইয়ারের জেল হতে পারে কিংবা মোর দেন 10,000 জরিমানা হতে পারে, এরকম কোনো সিভিয়ার কোনো কনভিকশনের কথা আমরা বলছি যেটাতে এফেক্ট হতে পারে তার সোশ্যাল সিকিউরিটিটা। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল ম্যাডামের কাছে, মধুমা ম্যাডামের কাছে। সেটা হলো, আমি গ্রিন কার্ডের জন্য আবেদন করছি 2023 সালের মার্চ মাসে। তো আমার 12 মাস পরে আমার একটা আরেক চাইছিল রিকোয়েস্ট ফর এভিডেন্স, ওটা দেওয়ার পরে এখন আরো 13 মাস চলে যাচ্ছে। সো অলমোস্ট আমার 25 মান্থস ইজ গন। এখন আমার কি করা যায়? আমার অ্যাসলাম ছিল, সো আমি গ্রান্ট ছিলাম 2022 সালে। পরবর্তীতে আমি 1 বছর পরে অ্যাপ্লাই করছিলাম গ্রিন কার্ডের জন্য। এখন অ্যাপ্লাইয়ের পরে মাঝখানে 1 বছরের মাথায় আমার একটা এভিডেন্স চাইছিল, ওটা দেওয়ার পরে এখন আবার 13 মাস চলে যাচ্ছে। তো অলমোস্ট আমার 24 মান্থ চলতেছে, 25 মান্থ চলতেছে। এখন আমার কি করা যায়? এখন আমি গ্রিন কার্ডটা পাই নাই। আচ্ছা, আপনার যে আরএফপিটা আপনার জন্য ইস্যু করা হয়েছিল সেখানে কি রকম এভিডেন্স কিংবা কি আপনার পক্ষ থেকে চাওয়া হচ্ছিল? ইউএসএসসি পক্ষ থেকে আপনার কাছ থেকে চাওয়া হচ্ছিল? ওটা চাওয়া হচ্ছিল আমার যে ফর্মটা আমার লয়ার অফিস থেকে পূরণ করা হয়েছিল, ওখানে নাকি কোন একটা অপশন নাকি ওরা দেয় নাই। ওই জন্য পরে আমি অফিসে যাই, আবার ওটা নাকি তারা ফিল আপ করে আমার একটা সাইন নিয়েছে, সাইন নিয়ে ওরা আবার পাঠিয়েছে। এবং আমার আবার তারা রিপ্লাই দিচ্ছে যে তারা আমার এভিডেন্সটা পাইছে, এই মর্মে তারা একটা আমার এই দিচ্ছে। আমার যে লফুলি অ্যাপস আছে ওখানে শো হয়েছিল আগে যে তারা আমার এভিডেন্সটা গ্রহণ করছে। আচ্ছা, সাধারণত সালামের উপর বেস করে যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে তখন যদি তারা কোনো আরএফপি ইস্যু করা হয়ে থাকে, আরএফপিটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটা সাধারণত পেন্ডিং এ রেখে দেয়। আর যখন তারা আরএফপিটা পেয়ে থাকেন, আরএফপিটার পরবর্তীতে প্রসেসটা আবার স্টার্ট হয়ে থাকে। ওই আরএফপিতে কি আবার যে জিনিসটা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে আবার কিন্তু পুনরায় প্রসেসটা স্টার্ট হয়ে থাকে। আর কেউ যখন সালামের উপর বেস করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স অনেক সময় এটা মিনিমাম 8 মান্থসও লাগতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা সাধারণত 1 ইয়ার লেগে যায়। কিন্তু ওনার যে 24 মান্থস লাগছে সেটা কিন্তু অনেকটাই কম মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তবে আমি ওনাকে অ্যাডভাইস করবো ইউএসসিএস ইনকোয়ারি সাবমিট করার জন্য। ইউএসসিএস সাধারণত ইনকোয়ারি সাবমিট করলে ইনকোয়ারিটা হতে হবে ওনার যে রেগুলার যে টাইমটা রয়েছে তার চেয়ে বেশি সময় নিচ্ছে সেটার উপর বেস করে। তখন সেক্ষেত্রে কিন্তু 30 ডেজের মধ্যে তারা একটা রেসপন্ড করে থাকে। এই 30 ডেজের রেসপন্ডে কিন্তু লিখে থাকবে কি বিষয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটা ওরা এত সময় নিচ্ছে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে রিসেন্ট যে গ্রিন কার্ডের যে পলিসিটা তারা অ্যাডপ্ট করেছে, সেই রিসেন্ট পলিসির ক্ষেত্রে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটা অ্যাফেক্ট হতে পারে। অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু সালাম কিংবা যারা রেফিউজির উপর বেস করে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছে তাদের গ্রিন কার্ডগুলো আপাতত পজে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটা এফেক্ট হতে পারে, বাট স্টিল ওনাকে ইনকোয়ারি করতে হবে। যদি ইনকোয়ারিতে বলা হয়ে থাকে তারা অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেসিং এ রয়েছে তাহলে সেক্ষেত্রে ওনাকে সিমপ্লিমেন্ট করতে হবে। আর যদি ওনার অ্যাপ্লিকেশন আরও বেশি সময় লাগে তাহলে সেক্ষেত্রে উনি ম্যাকডামাসে ফাইল করতে পারবে। তবে আমার মনে হয় ইনকোয়ারিটা আপাতত এই মুহূর্তে সবচেয়ে বেশি সময় উপযোগী। জি, আমাদের সাথে আরো অনেক দর্শক ছিলেন, টেলিফোনে ছিলেন, সোশ্যাল মিডিয়া ছিলেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আজকের মতো আমরা আর সময় দিতে পারছি না, কারণ আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় সেটি শেষ হয়ে গেছে। রুমা জান্নাতুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, টিভিএন 24-কে অনেক অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।